सर्दी की रातों में हम सोए रहे एक चादर में हम दोनों तन्हा हो। তে আর জাংকুককে নিয়ে যাওয়া হয়, তাদের বিয়েও করিয়ে দেওয়া হয়। সবেমাত্র তে আর জাংকুকের বিয়ে শেষ হলো, কিন্তু জেহোপের অবস্থা দেখার মতো। তিনি পারলে মাথা ঠুকে ফাটিয়ে ফেলেন। কারণটা হলো জাংকুক। হ্যাঁ, আমাদের হিরো মিস্টার জন জাংকুক এতদিন ধরে সে তীর আগে পরে ঘুরতো, আর এখন তো সে লাইসেন্সই পেয়ে গেছে তেকে কাছে পাওয়ার। তাকে আর পায় কে? যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই জেহোপ ওইখানকার লোকেদের অনুরোধ করেছিলেন সেই রাতটা শুধু তাদেরকে থাকতে দেওয়ার জন্য, এবং তারা রাজি হন। যেহেতু তে আর জাংকুক নিউলি ম্যারিড কাপল, তাই তাদের জন্য বাসর ঘর সাজানো হয়। হাজারো রিচুয়ালস শেষে জাংকুক ফুলসজ্জার ঘরে ঢুকতে পারলো। এসে দেখে তে খাটের উপর চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। জাংকুক একবার পুরো ঘরটা ভালো করে চোখ বুলিয়ে নেয়, তারপর দরজাটা বন্ধ করে ঘরে। তারপর খুব দ্রুতই তের কাছে এসে দাঁড়ায়। তে কিছু বুঝতে না পেরে জাংকুকের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তের চোখের দৃষ্টি এতটাই নিষ্পাপ ছিল যে জাংকুক কিছু করতে গিয়েও করলো না, মুখ নিচু করে তের পাশে বসে পড়ে। কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে থাকে। তারপর তে হাত বাড়িয়ে দুধের গ্লাসটা জাংকুককে দেয়। জাংকুক একই অবস্থায় থেকে দুধটা সম্পূর্ণ খেয়ে ফেলে। তারপর আবার সব চুপ। ফ্যানটা জোরে দাও না প্লিজ। আমার গরম লাগছে। বলতে বলতে জাংকুক উঠে দাঁড়ায়, তার পরনে থাকা হালকা পাতলা সাদা পাঞ্জাবিটা খুলে ফেলে দেয়। তে তো জাংকুকের এমন অবস্থা দেখে অবাক। সে আস্তে আস্তে জিজ্ঞেস করে, তো তোমার কি হয়েছে জাং? তের পুরো কথা শেষ করার আগে জাংকুক তার অধর ডুবিয়ে দেয় তের অধরে। কিস করতে করতে জাংকুক তেকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর জাংকুক উঠে আসে তের ওপরে। জাংকুক নিজের দুটো হাতের ওপর ভর দিয়ে তের কোমর দুটো দুই পাশে চেপে ধরে, যাতে তে ছটফট করতে না পারে, এবং অনবরত ঠোঁটে কিস করতে থাকে। কিছুক্ষণ ঠোঁটে কিস করার পর জাংকুকের যেন তৃষ্ণায় গলা শুকিয়ে আসে। জাংকুকের অসহ্য লাগে তের পরনে থাকা শাড়িটাকে। তার মনে হয় তাদের মধ্যে যেন থার্ড পার্সন এই শাড়িটাই। জাংকুক বিরক্ত হয়ে উঠে বসে। তে এতক্ষণ জাংকুকের কিসে মগ্ন ছিল, কিন্তু এখন জাংকুক তাকে ছেড়ে উঠে বসায়। তে জাংকুকের হাত ধরে টানতে থাকে। জাংকুক একটু বিরক্ত স্বর নিয়ে তেকে বলে, কি? তে কোনো কথা বলে না। আসলে বেচারি কথা বলতে পারছে না, কিভাবেই বা বলবে? আবেগে তো তার কথা বলা বন্ধ হয়ে গেছে। জাংকুক কিছুক্ষণ তের মুখের দিকে কটমটিয়ে তাকিয়ে থাকে। তারপর হুট করে তের বুকের কাছে হাত রেখে অনেক জোরে শাড়িটাকে ধরে টান মারে, যার জন্য তের পুরো বুকের কাছ থেকে শাড়িটা খুলে যায়। এখানে বলে রাখা ভালো, তের আদিবাসীদের মতন করে শাড়ি পরানো হয়েছিল, তাই তের শরীরে শুধু শাড়িই আছে মাত্র। এখন জাংকুকের সামনে তের বুক পুরো দৃশ্যমান। জাংকুক বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। জাংকুক শুনেছিল এই জায়গাটা খুবই আকর্ষণীয়, আজ সে সেটা রিয়েলাইজ করলো। জাংকুক আস্তে করে তের কাছ থেকে সরে আসে। নিচে নেমে সবার প্রথমে তের পরনে থাকা বাকি শাড়িটুকু খুলে ফেলে, তারপর নিজের বাকি পোশাকও খুলে ফেলে। এখন দুজনের বস্ত্রহীন। তেকে দেখে জাংকুকের লোম খাড়া হয়ে উঠেছে, অন্যরকম শিহরণ জাগছে। জাংকুক আর সময় নষ্ট করে না, তের দু পায়ের মাঝে নিচে ঢুকে পড়ে। এরপর তের পেটের নিচে আকর্ষণীয় স্থানে করতে শুরু করে, মাঝে মাঝে বাইরে করে। সে আনন্দে উল্লাসে নিয়ম করতে থাকে। কিছুক্ষণ যেতে না যেতেই জাংকুকের পুরো শরীর ঘেমে যায়। তার অতিরিক্ত গরম লাগছে এবং আসলে তার শরীর পুড়ছে। জাংকুক সেই জায়গা ছেড়ে উঠে আসে তের গলায়। সেখানে নিজের কাজ চালাতে থাকে টাঙ্গের সাহায্যে, আর জাংকুক নিজের বাম হাতটা নিয়ে রাখে তের ডান হাতে। একই অবস্থায় থেকে জাংকুক তের হাতটা ধরে নিজের ব্যক্তিগত জায়গায় রাখে, আর সাথে সাথে তে চিৎকার করে ওঠে, আহ কি গরম! জাংকুক কিছুই বলে না, শুধু একটু হাসে। তারপর নিজের আসল কাজ শুরু করে দেয়। I summon you, please come to me. Don't bury thoughts that you really want.
you really want. Come, lay me down, 'cause you know this. দুজনেই প্রচন্ড উত্তেজিত, কারণ এটা তাদের প্রথমবার। তের প্রচন্ড চিৎকার আর জাঙ্কুকের মাঝে মাঝে করে ওঠা আর্তনাদে গোটা ঘর মাতিয়ে তুলেছে। These burning flames, these crashing waves wash over me like a hurricane. I captivate, you're hypnotized, feel powerful, but it's me again. Come, lay me down, 'cause I know this, 'cause I know this. ভোরের এক টুকরো আলো কাঠের জানলা দরজা ভেদ করে প্রবেশ করার চেষ্টা করছে। জাংকুক চোখ মেলে, নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ। জল খেতেই হবে। জাংকুক হাত দিয়ে জলের গ্লাস খুঁজতে গিয়ে একটা ফাঁকা গ্লাস পায়। গ্লাসটা হাতে নিয়ে তার মনে পড়ে আগের দিন রাতের ঘটনা, কিন্তু সে উত্তেজিত হয়েছিল দুধটা খেয়ে। জাংকুক ভাবে, নিশ্চয়ই দুধটার মধ্যে কালকে এমন কিছু মেশানো ছিল যার জন্য কাল আমার ওরম অবস্থা হয়েছিল। কি জানি তের কি অবস্থা। জাংকুক বিছানা ছেড়ে উঠে বসে, ফোনের ফ্ল্যাশ অন করে নিচে পড়ে থাকা জামা কাপড় কুড়িয়ে পরে নেয়। ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ে। বাইরে কিছু মেয়েদের গলা পাওয়া যাচ্ছে, হয়তো তারা ডাকতে এসেছে ওদের। জাংকুক আসছে বলে তেকে ডাক দেয়। তে জাংকুকের ডাকে ঘুম থেকে উঠে বসে, কিন্তু তার নড়ার মতো শক্তি নেই। তেই জাংকুক আর জিহোপ সবাইকে বিদায় দিয়ে গাড়িতে এসে বসে। গাড়িটা কিছু দূর এগিয়ে যেতেই ড্রাইভার মিটমিট করে হেসে জিহোপকে বলে, স্যার, আমাদের তে ম্যাডামের বিয়েটা হয়েই গেল, আর কষ্ট করে আপনাকে ছেলে খুঁজতে হবে না। আরে আমি তো আগেই জানতাম স্যার যে জাংকুক স্যারের সাথেই তে ম্যাডামের বিয়ে হবে। এটা শুধু সময়ের অপেক্ষা ছিল। ড্রাইভার এরমই আরো কত কিছু বলতে থাকে। অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছে। জিহোপের এসব শুনতে ভালো না লাগলেও তাকে শুনতে হচ্ছে, কারণ এই মুহূর্তে তার কথা বলার মতো কোনো ইচ্ছাটুকুই নেই। পিছনে তে আর জাংকুক বসে আছে। তে ড্রাইভারের কথাগুলো খুব মন দিয়ে শুনছে, কিন্তু জাংকুকের কোনো খবর নেই। সে তো যেন তেকে দেখতেই ব্যস্ত। অবশ্য মাঝে মাঝে তে জাংকুকের দিকে তাকাচ্ছে বটে, কিন্তু পাত্তা দিচ্ছে না। তের অভিমান হয়েছে। গত রাতে ওরকম জাংকুক নাও করতে পারতো, একটু কি সহ্য করা যেত না? বাড়িতে গিয়ে তারপর কি সব করলে হতো না? হয়তো তের কাছে ব্যাপারটা অভিমান সমান, কিন্তু একটা ছেলে বা পুরুষ মানুষের ক্ষেত্রে এটা পাহাড় সমান কষ্ট। যাই হোক, দেখতে দেখতে যে সময় কখন কেটে যায় কেউ বলতে পারে না। সেরকম সময় কেটে গেল যে কখন, সেটাই কেউ বুঝলো না। যখন সবার খেয়াল হলো, তখন গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করছে। গাড়ি থেকে জিহোপ, তে আর জাংকুক নেমে আসে। যদিও তে ঠিক করে হাঁটতে পারছে না, তাই জাংকুক তেকে কোলে তুলে নেয়। জিহোপ বারণ করতে এলে জাংকুক বলে, আরে শ্বশুর মশাই, এটা তো আমার বউ, এখন কিন্তু আমার কাছে লাইসেন্স আছে। জিহোপের আর কি করার, সে চুপচাপ মুখ বুজে সব সহ্য করে নেয়। জিন, নামজুন আর আয়ু ছুটে বেরিয়ে আসে। তারা এতক্ষণে সবটা জেনে গেছে। আয়ু এসে তেকে জড়িয়ে ধরে, জিনকে জাংকুককে জড়িয়ে ধরে। এরপর ওদের দুজনকেই বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়। তে আর জাংকুককে সামনে বসিয়ে বাড়ির সকল বড়রা মিলে এক আলোচনা সভা বসিয়েছে। নামজুন জিহোপকে জিজ্ঞাসা করেন, যে হোক, এখন কি করা হবে তুমিই বলো, তুমি যে সিদ্ধান্ত নেবে তাই হবে।